দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পজিটিভ বাংলাদেশে। সাথে আছি আমি তাসলিমা তিথি। পজিটিভ বাংলাদেশে আমাদের সাথে উপস্থিত থাকেন বিশেষ অতিথি, ঠিক তেমনই আজ আমাদের সাথে আছেন একজন অতিথি যিনি পেশায় একজন প্রকৌশলী, কিন্তু নেশায় একজন সমাজকর্মী। মানুষকে সচেতন করাই তার মূল কাজ, এমনটি তিনি মনে করেন। দর্শক, আমাদের সাথে আজ উপস্থিত আছেন সাইদ রিমন। চলে যাচ্ছি তার কাছে। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আমি যেমনটি বলছিলাম, আপনি পেশায় একজন প্রকৌশলী এবং নেশায় একজন সমাজকর্মী। মানুষকে সচেতন করাই মূলত আপনার কাজ। ভাই, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমরা দেখতে পাই এবং এর মাধ্যমে আপনি আলোচনায় আসেন। এমন উদ্যোগের শুরুর কথা যদি জানতে চাই। আসলে আমি আমার এই উদ্যোগ হাতে নিয়েছি প্রায় 2008 সালের দিকে। তো তখন এই ফেসবুকে এরকম যে ভিডিও আপলোড করা বা ইউটিউবে ভিডিও আপলোড করা, এই অপশনগুলো তখন ছিল না। তো আমি আসলে তখন ছোট ছোট ভিডিও বানাতাম। ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলো যেই লোকাল যেই ডিশ লাইন আছে, যেটাকে কেবল নেটওয়ার্ক বলে, এই কেবল নেটওয়ার্কে এবং ওই 3GP MP4 করে এগুলো আমি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে, ওই আপনি দেখবেন তখন লেখা থাকতো যে এখানে গান লোড করা হয়। তা আমি অন কাইন্ড অফ মার্কেটিং করতাম আর কি আমার নিজের। এগুলো 3GP MP4 করে আমি ওই দোকানে গিয়ে দিয়ে আসতাম। তো কেউ আসলে অত ভালোভাবে নিত না, কেউ একটু বিরক্ত হতো, কিন্তু তারপরেও আমি নিজের মতো করে করতাম। তো এক পর্যায়ে আসলে আমি দেখলাম যে ভিডিওর থেকে আমি স্থির চিত্রে চলে আসলাম। ভিডিও থাকলো, কিন্তু স্থির চিত্রের মাধ্যমে যেটা হলো যে একটা ছবির মাধ্যমে একজন যে মানুষটা পড়তে না পারে সেও এই বার্তাটা বুঝতে পারে যে ছবিটা দেখলে এখানে আসলে কি বোঝানো হয়েছে। তো এর মধ্যে আমি ওই ভিডিও ক্লিপ বানানোর সময় আমি আমার এক প্রতিবেশী বড় ভাই আমাকে দিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করি। সেখানে উনি বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন এবং পথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কি, একটা দুর্ঘটনার চিত্র। তো এর কিছুদিন পরে, 1 মাস বা 1.5 মাস পরে উনি সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং মৃত্যুর সময় ওনার কাছেই আমি ছিলাম অ্যাম্বুলেন্সে, ওনার বুকের উপরে আমার হাত ছিল, এরকম একটা বিষয় আর কি, খুবই দুঃখজনক। এবং ওনার ওয়াইফ তখন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তো এরপরে আমি ভাবলাম যে এই সড়ক দুর্ঘটনা সহ কিভাবে মানুষকে বিভিন্ন বিপদ, বিভিন্ন দুর্ঘটনার যেই সচেতনতার বার্তাগুলো আছে সেগুলো মানুষের মধ্যে ছড়ানো যায়। তো এরপর থেকে আস্তে আস্তে আমি কিভাবে এই মোবাইল ছিনতাই হয়, কিভাবে মলম পার্টির খপ্পরে পড়ে, কিভাবে মানুষ সালাম পার্টির খপ্পরে পড়ে, কিভাবে বমি পার্টির খপ্পরে পড়ে, এরকম বিভিন্ন যেই বিষয়গুলো আছে মানুষের বিপদ আপদের, যেগুলো থেকে আমাদের চলার পথে আমরা যেই বিষয়গুলো ফেস করি, এই বিষয়গুলো নিয়ে আমি ফিজিক্যালি ক্যাম্পেইন করা শুরু করলাম অন স্পটে। যদিও এটা আমার জন্য একটা ঝুঁকিপূর্ণ ছিল যে এই ধরনের যারা প্রতারক চক্র আছে তারা তো এই পথে ঘাটে বাসেই থাকে, তো আমাকে তো দেখে যে তাদের বিরুদ্ধে কিন্তু আমি কাজ করছি আর কি। তো আমি তারপরেও আমি ভাবলাম যে মানুষের জন্য যদি কিছু করা যায়। তারপরে আমার কিছু মানবিক ছবি আছে যে একদম যারা মানসিক ভারসাম্যহীন, এই ময়লার মধ্যে খাবার খুঁজছে, বা একজন পরিশ্রান্ত শ্রমিক, সে টুপির মধ্যে ঘুমিয়ে আছে, এরকম বিভিন্ন বিষয় আস্তে আস্তে চলে আসলো। আর ছবিগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো। এই করতে করতে আমার প্রায় 700 ছবি হলো এরকম। এবং এক পর্যায়ে আমার ওই যে আমার একটা স্লোগান ছিল যে যে মুখে ডাকি মা সে মুখে মাদককে বলি না। এটা আমার একটা মাদক বিরোধী স্লোগান। এটা আবার বরগুনা জেলা পুলিশ এই স্লোগানটার উপরে ভিত্তি করে তারা আবার 1.5 লাখ স্টিকার ছাপিয়ে ছাত্রছাত্রীদের বইয়ের উপরে এটা করে দেয় স্টিকার আকারে। তো তখন আরো জিনিসটা আরো হয় আর কি। এইভাবে করতে করতেই কাজে চলে আসা এবং এখনো চলছে আর কি। চমৎকার, অসাধারণ উদ্যোগ ভাইয়া। সমাজের মানুষকে সচেতন করার জন্য অনেকেই অনেক ধরনের কাজ করছে, অনেক উদ্যোগ নিচ্ছে, কিন্তু আপনার উদ্যোগটি একেবারেই ব্যতিক্রমী। যেমন আপনি বলছিলেন যে পরিশ্রান্ত একজন শ্রমিকের ক্যারেক্টার আপনি নিজের মধ্যে ধারণ করছেন। এই পথটি কেন বেছে নিলেন? মাথায় কিভাবে এলো? এটা আমার করার যেটা উদ্দেশ্য হলো যে আসলে আমি মানুষের এই ধরনের যেই চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে আমি বলতে গেলে আপনি বলতে পারেন যে পড়াশোনা করি আর কি। পড়াশোনা বলতে আমি অনেক ফলো করি, তাদের সাথে মিশে যাই। শুধু এটা না, পরিশ্রান্ত শ্রমিকদের বিষয়টা হলো কি, আমি ধরেন আমার একটা ভিডিও আছে যে একদম ময়লার মধ্যে নেমে আপনি সকালবেলা দেখবেন
যে এই যারা পরিচ্ছন্ন কর্মী আছে তারা কিন্তু বাসা থেকে ময়লা নিয়ে যায়, নিচে যে গ্যারেজ আছে সেখানে ময়লার স্তূপ থাকে। তো আপনি ভাবলে যে এই ময়লার স্তূপটা যদি 5 দিন থাকে, যদি কেউ না নেয়, তাহলে তো আমাদের সেটা বসবাসের অযোগ্য। আমি বোঝাতে চাই যে সমাজের একদম নিচু স্তরের মানুষটাও আপনার জীবন চলার পথে গুরুত্বপূর্ণ। সো এই মেসেজগুলো আমি আমাকে নিজেকে ওই চরিত্র ধারণ করে আমি এটা বোঝানোর চেষ্টা করি, কারণ আমি আসলে অন্য একজনকে নিয়ে করলে আমি আমার মতো করে জিনিসটা নাও হতে পারে। তো এই কারণে এটা আমার একটা প্যাশন যে আমি বিভিন্ন চরিত্র ধারণ করি। আমি তারপরে আপনি আছেন, আপনি যদি তৃতীয় লিঙ্গের যারা মানুষ আছেন তাদের এই চরিত্রও আমি ধারণ করেছি। সেখানে আমি দেখলাম যে এই জিনিসটার নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। কেউ এটাকে ব্যবহার করে, কেউ আবার যারা আসলেই এটার ভুক্তভোগী তারা এটা নিয়ে আর সামনে আসতে পারে না এই নেগেটিভিটির কারণে। তো আমি যখন এই চরিত্র ধারণ করলাম তখন দেখলাম যে অনেকে পজিটিভ, অনেকে নেগেটিভ। কারণ নেগেটিভ হওয়ার কারণ হলো ওই যে আমরা রাস্তাঘাটে যেভাবে দেখি যে, তো এদেরকে কিভাবে ব্যবহার করা যায় এই মেসেজটাই আমি দিয়েছি। এবং ফিডব্যাকে আমি তাদের সাথে কথা বলেছি যারা এই শ্রেণীর আছেন। ম্যাক্সিমাম অনেকেই আছেন তাদের পারিবারিক কিন্তু আছে, কিন্তু পারিবারিক বিভিন্ন বা আমাদের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হওয়ার কারণে, যেমন একটা ফ্যামিলিতে যদি এরকম একটা তৃতীয় লিঙ্গের মানুষ শোনে, পাড়া প্রতিবেশী যারা আছেন তারা জিনিসটাকে একটু অন্যভাবেই দেখে। এটা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু তারা অনেকেই বাধ্য হয়ে এভাবে একটা ইয়ের মধ্যে এসে পড়ে আর কি। এটা আমি একদম তাদের সাথে অন্তত আমি 30 জনের সাথে কথা বলেছি। আমি তাদের সাথে এই চরিত্র ধারণ করার জন্য প্রায় 6 মাস তাদের সাথে মিশছি, কথা বলছি। তো এই বিষয়গুলো কিন্তু আসলে এই চরিত্র ধারণ করার উদ্দেশ্যেই করা। এরপরে আরেকবার আমি একটা চরিত্র ধারণ করলাম যে সেটা হলো যে ওই যে বিভিন্ন থাকে না, মানুষকে প্রতারক চক্র বলে যে আপনি এটা করলে এত টাকা পাবেন, একদম বটগাছের নিচে একদম বাবা সেজে, মানে বিভিন্ন থাকে না। তা আমি দেখলাম যে আমার পিছনেই মানুষ হাঁটা শুরু করছে। এই যে মানুষের একটা মানুষ ভাবে যে সাময়িকভাবে কিভাবে আমি খুব দ্রুত পাবো, একজন আমার জন্য চা নিয়ে আসতেছে, একজন এটা নিয়ে আসতেছে, ওটা নিয়ে আসতেছে, আমি বট গাছের নিচে আমি সেজে বসছি, মানুষজন এইভাবে করতেছে। আরেকবার এটা আরো একটা মানে ব্যাপার, সেটা হলো বিভিন্ন সময় যে চরিত্রগুলো ধারণ করতে গেলে আমাদের দেশে মানুষ কিন্তু আসলে বাহ্যিক অবয়বের দিকে, মানে বাহ্যিক বিষয় দেখে মানুষকে বিচার করে। তো আমি ওই মোবাইল চিন্তার একটা দৃশ্য ধারণ করতে করছি কারণ বাজারে। এর মধ্যে তো আমাকে এসে লোকজন ধরে ফেলছে। তারা অবশ্য বুঝতে পারে না, কারণ আমার ওই কস্টিউম যখন নেই তখন আপনার মনে হবে যে আমিই চিন্তাই করি। তো এই বিষয়গুলো নিয়ে কিছু বিব্রতকর অবস্থায় তো পড়তেই হয়। তারপরও মানুষের জন্য কাজ করা। হ্যাঁ, অনেক ধরনের ক্যারেক্টারের কথা বলছিলেন। এসব ক্যারেক্টার আসলে নিজের মধ্যে ধারণ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। এবং আপনি বলছিলেন যে তাদের সাথে আপনি কথা বলেন, 6 মাস কথা বলেছেন, তারপরেই নিজের মধ্যে ধারণ করেছেন। এই যে এতদিন ধরে এই কাজ করছেন, কি মনে হচ্ছে যে সমাজের উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের কিভাবে দেখছেন বা কিভাবে পর্যবেক্ষণ করছেন? আমার ধারণা যেটা আসলে উচ্চ পর্যায়ের মানুষের দৃষ্টিভঙ্গি তো একটু ভিন্ন। তারা একটু তাদের মতোই চিন্তা করে, তারা আসলে নিচু স্তরে। কিন্তু এখানে আমার একটা মেসেজ আছে যে আমি গোরখোদক হয়ে আমি বোঝাতে চেয়েছি যে এই যে গোরখোদক যে মানুষটা, সে মানুষটা কি একটা ভিআইপি মানুষের পাশে গিয়ে কখনো দাঁড়ানোর সুযোগ পায়, বা দাঁড়ালে সে কি সেটা স্বাভাবিকভাবে নেবে? সে কিন্তু একটু বিব্রত বোধ করবে। বা একজন পরিচ্ছন্ন কর্মী তার পাশে এভাবে আসতে পারবে কিনা? কিন্তু এখানে যদি আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে হিসাব করেন, আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাবেন সেদিন কিন্তু এই গোরখোদক মানুষটাই আপনাকে বিদায় দেবে। ওই কবর খোঁড়ার মতো সামর্থ্য কিন্তু আমার নাই, বা আপনার পরিবারের কারো নাই। সো দিস ইজ দ্য মেসেজ যে এই সময়ে যেহেতু আপনার পৃথিবীতে কেউ সে একা কোনোভাবে চলতে পারে না। সামাজিকভাবে আমার একটা স্লোগান আছে, সম্পর্কই সম্পদ। আমি মনে করি যে আপনি যত উঁচু পর্যায়ে হন, আপনার ব্লাড গ্রুপটা একটা রেয়ার গ্রুপ, দ্যাট ইজ এবি নেগেটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, বি নেগেটিভ হতে পারে। আমি অনেক মানুষকে পাইছি। সেখানে কিন্তু আপনি একজন অসহায় মানুষ। আপনি যখন আপনার বাচ্চা অসুস্থ হয়ে যায়, আপনি কিন্তু অনেক মানুষের হেল্পের প্রয়োজন হয়। আমি মাঝখানে একটা বাচ্চা, তার 18 ভাগ নেগেটিভ ব্লাডের প্রয়োজন হয়েছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি, সম্ভব হয়েছে। তার কিন্তু টাকা আছে, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই জায়গায় তো তার কিছু নাই। এখানে কিন্তু মানুষই তাকে গিয়ে, টাকা কিন্তু কাজে আসতেছে না। সো আমার মেসেজটা হলো যে আপনি যতই বিত্তবান হন, আপনার বিপদ আপদে আপনার এই যে কোনো মানুষের ছাড়া আপনি চলতে পারবেন না। এবং আমি বোঝাতে চাই যে আমরা একটা সামাজিক সম্পর্কের মধ্যে থাকি। অলওয়েজ আমরা সামাজিক সম্পর্কের মধ্যে থাকলে
সমাজ একটা সুন্দরভাবে গড়ে উঠবে, আমাদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, মানবিক দৃষ্টিভঙ্গির সৃষ্টি হবে। একদমই তাই। আপনি বলছিলেন যে পকেট মারের ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। বিব্রতকরের সাথে সাথে কিন্তু মজার ঘটনাও নিশ্চয়ই ঘটেছে। তেমন কোনো মজার কোনো ঘটনা এখন মাথায় আসছে কিনা? মজার ঘটনা বলতে কি, আমি আমার এখন এই চেহারার এই ঘটনা, এটাও প্রায় 6 মাস। আমি বিভিন্ন চরিত্র বেশ এটা কি কিছু, নতুন কোনো হ্যাঁ চরিত্রের জন্য করা চরিত্রের হচ্ছে? জন্যই এরকম। অনেকে ভাবতে পারে যে আমি মেকআপ নেই বা কস্টিউম, আসলে তা না। তো এরকম ঘটনার বলতে আপনি যদি আমি যদি বলি, আরেকবার এরকম পকেট মার একটা অভিনয় করতে গিয়ে ওই আমরা তো আমিও আমার লোকজন থাকে একটা টিম ওয়ার্কের মতো, তো ওই পকেটে হাত দিছি, পরে উনি আরেকজন গিয়ে আমার হাত ধরছে আর কি। উনি ভাবছে যে আমি, ক্যামেরা তো দূরে, তো তখন তো আমার এই কলার টলার ধরে ফেলছে, একবারে আমাকে আঘাত করবে এরকম। তো এরকম বেশ কিছু ঘটনা আছে। আবার ওই যে মাদক সেবীর যখন একটা চরিত্র করতে যাই, তো তখন তো ওই যে এর কিছু এলিমেন্টস কিনতে হয় আর কি, যেগুলো সেবন করার জন্য প্রয়োজন হয়। তো ওগুলো কিনতে গেছি, তো পাশ থেকে এক লোক ভাবছে যে আমি আসলেই এরকম, তার আলোচনায় আমি বুঝলাম। তো এরকম কিছু মজার ঘটনা, মানে মানুষ যখন আমাকে চিনতে পারে না। এখন অনেক সময় আমি যদি আমার কস্টিউম পরে এখানে আসি, বা আমার পরিচিত লোকই দেখা গেছে আমাকে চিনতে পারে না, তো এটা তো আসলেই মজার। আমি বুঝি যে না, আমি ঠিক আছি, কারণ আমার, বা আমি চাই যে আমাকে না চিনুক, তখন তাইলে বুঝবো যে আমার ক্যারেক্টারটা পারফেক্ট হচ্ছে আর কি। এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি যে পকেটমার যখন সাজেন বা ক্যারেক্টারটি ধারণ করেন, পকেটমারদের সাথে কি আপনার এরকম 6 মাস কথা বলতে হয়? মানে প্রফেশনাল পকেটমার কি হতে পকেট পারে? মারের প্রফেশনাল, আসলে ছবির মেইন উদ্দেশ্য হলো এটা। কারণ আমরা তো এই ধরনের ক্রাইম যখন হয়, এগুলো ক্যামেরা বন্দি করতে পারি না। তো আমার ধারণা ওখান থেকেই শুরু, যে আমি যদি এগুলোকে নিজে ক্যারেক্টারাইজেশন করতে পারি, নিজে প্লে করতে পারি, দেন মানুষকে বোঝানো সহজ হবে। কারণ আপনি তো ওই ক্রাইমগুলো ওখানে পাবেন না। কিভাবে পকেট মারে, কিংবা এ ধরনের বিভিন্ন পার্টি আছে, যেমন বমি পার্টি, সে আপনার ইচ্ছা করে বাসে যায়, যদি শুনতে একটু ইয়ে লাগে, কিন্তু তারা 3-4 জন থাকে, একটা গন্ডগোল সৃষ্টি করে, একজনের গায়ে ইচ্ছা করে সে বমি করে দেয়, তখন ওরা নিজেরাই থাকে, ওই সুযোগে সে মোবাইলটি নিয়ে নেয়। সালাম পার্টি, সে সালাম দেয় যে ভাই কেমন আছেন, এই করতে করতে হাত দেয়, দিয়ে সে তার কাছ থেকে এটা দেখা গেছে ধাক্কা পার্টি, সে ধাক্কা দিয়ে মোবাইল ফেলে দিল, বললো যে আমার তো মোবাইল পড়ে গেছে, ভাঙিয়ে ফেলছেন আপনি, ভাঙা মোবাইল, এবার একটা ক্যাওয়াজ তৈরি করে। তারপরে আবার ডলার পার্টি, এখানে কিন্তু একটা শিক্ষিত মানুষও প্রতারিত হয়। কিভাবে? ধরেন রিক্সাওয়ালা, সে বললো যে স্যার আমার কাছে তো $2 আছে, তো আপনি এটা নিলে আমার কিছু টাকা দিলে আপনি নেন। তো ও একটা লাভে দেয়, সেও চিন্তা করে যে ঠিক আছে নিয়ে নেই। আবার ওরে বলবে, ওরে ট্র্যাক করবে, সে বলবে যে আরও তো কিছু আছে, আমি একটা এরকম পাইছি বান্ডিল বা এরকম কিছু, আপনি তো বুঝি না, আপনি নিলে। তো এখন লাস্টের যেদিন আসবে, উনি তো ওই তাড়াহুড়োয় নিয়ে নেবে, কিন্তু ওখানে আর খুলতেও দেয় না, দেখতেও দেয় না, উনি তো টাকা দিয়ে দেয়, টাকার পরিমাণে উনি বাড়ি গিয়ে দেখে যে ইট টিট এগুলো দিয়ে রাখছে ওই বক্সের মধ্যে। তো এই যে প্রতারণার কৌশল, এবং মানুষ, আমরাও কিন্তু প্রতারিত হই আমাদের নিজের দোষে, নিজের লোভের কারণে। ব্যক্তি সচেতনতা আমরা চিন্তা করি যে এখানে একটা লাভ আছে, এবং কিন্তু লাভটা কোথায় আছে, অ্যাবনর্মাল কোনো আছে কিনা, এটা চিন্তা করে না। তো আমি দেখছি অনেক শিক্ষিত মানুষ এরকম প্রতারিত হয়। এবং এখন হলো আরেকটা ভয়াবহ হলো শয়তানের নিঃশ্বাস। তো এটা একদমই ডেঞ্জারাস। আপনি ঘাড়ে একটু হাত দিয়ে বলবে যে ভাই কেমন আছেন, বা একটা জিনিস পড়তে দিবে, একজন বলবে যে একদম একদম নিরেট, সে আপনার মনে হবে নিরীহ মানুষ, সে এসে বললো যে এই ঠিকানাটা কোথায়, আপনি বলবেন ডানে বামে একদিকে, কিন্তু এর মধ্যে আপনি তার মতো করে সে যেভাবে কাজ। চাইবে সেভাবে। তো এই মাঝখানে একদিন আমার এক বন্ধু, তার ওয়াইফ এইভাবে যাচ্ছে, সে বলতেছে, সালাম দিছে আর কি, পুরুষ মানুষ, তা বললো যে আপনি জানেন সে কে, আপনি তার সালাম নিলেন না। ওই যেই ভাবি আর কি যাচ্ছে আর কি, আর ওই পুরুষ লোক সালাম দিছে, একটু ধার্মিক। তো আরেকজন আবার বলতেছে আপনি তার সালামটা নিলেন না, সে কে জানেন, সে তো অমুক মাজারের খাদেম, আপনার কিন্তু তখন তো উনি ভয় পাইছে, উনি ওনার বাচ্চা কাচ্চার সাথে। তো ভয় পাওয়ার পরে উনি আবার করছে কি, কথা বলছে, যে এই কথা বলছে, তো বলছে তোর তো অনেক বিপদ, এই সেই। তো এখন এই যে সে তো তার স্বর্ণ টর্ণ যা ছিল সব খুলে দিয়ে দিচ্ছে। এখন সে অনেকদিন ধরে স্বর্ণ পরে না, তার হাজবেন্ড বলতেছে তোমার এত স্বর্ণ টর্ণ দেই পড়ো না, এখন ওই দিন যেদিন পড়ছে সেদিনই এই খপ্পরে পড়ছে। এই জিনিসগুলো আমাদের খুব সচেতন করতে হবে। এই ধরনের চক্রের মূল উদ্দেশ্য, টার্গেটই থাকে নারীদের কিভাবে করা যায়, এবং সব সময়, এবং বাচ্চাদেরকে এখন আরো ভয়াবহ হলো, ওই ছোট ছোট বাচ্চা, আমরা তো সন্দেহ করি না, ওদেরকে ওই ভিড়ের মধ্যে দিয়ে দেয়, এর মধ্যে তো
পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ এগুলো আচ্ছা। ইয়ে করে। তো এই বিষয়গুলো আমার জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ আমি যখন ক্যাম্পেইন করি বা এক ধরনের চক্র তো আমাকে চেনে, এরা সোশ্যাল মিডিয়া এখন সবাই আছে, কিন্তু আমি আমার মতো করে যতটুকু পারা যায়, এবং আরও আছে ডাবের মধ্যে সিরিঞ্জ দিয়ে আপনার ইনজেকশন পুশ করে আপনি বুঝবেন না, আপনার সামনে কেটে দিবে, আপনি ডাব খেলে অজ্ঞান হয়ে যাবেন। প্রতারণার আসলে অনেকগুলো প্রক্রিয়া আছে এবং আমার মনে হয় যে ব্যক্তি সচেতনতাটা কোনো সবচেয়ে বিকল্প বেশি নাই, বিকল্প দরকার। নাই, কিন্তু এখন বিকল্প নাই, কিন্তু যত সাবধান থাকা যায়। এখন আমি বাসে উঠছি, আমি ঘুমাই আছি বা একটু ইয়েছে, এর মধ্যে আমার নাকের কাছে একটা কিছু দিয়ে দিল, তা আমি তো এটা বুঝলাম না। তো এই প্রতারক চক্রদের মূল ইয়ে হলো যে তাদেরকে কঠোর শাস্তির আইনে আনা এবং এগুলোকে প্রচার করা, তাইলে মানুষ ভয় পেয়ে ইয়ে করতে পারে। হ্যাঁ, আইনি প্রক্রিয়া নিয়ে একটু কথা বলবো, তার আগে আমি একটু বলতে চাই যে আপনি তো অনেক দুস্থ লোকজনদেরও ক্যারেক্টার প্লে করেছেন, চরিত্র ধারণ করেছেন, তো তাদের যাপিত জীবন আপনি দেখেছেন কাছ থেকে অনেক, এবং নিজেও একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য যদি বলি নিজেও যাপন করেছেন। এই কষ্ট বা তাদের যে জীবনযাপন, এটি আপনাকে কতটুকু ভাবায়? এটা আসলে ভাবায়, তো অবশ্যই ভাবায়, কারণ এখানে এই মানুষগুলো সবচেয়ে বিতাড়িত হয় আমাদের চিকিৎসা সেবা থেকে। তাদের যখন অসুস্থতা, আমি আমার দিনের একটা অংশ হসপিটালে কাটে, আমি অফিসের কাজ শেষ করে বিকেলে বা সন্ধ্যায় কোনো না কোনো হসপিটালে আমার কাজ থাকে। আচ্ছা। তো সেখানে অনেক মানুষ আছে যারা আর্থিক সলভেন্ট, তাদেরও আমি বিভিন্নভাবে হেল্প করি বলতে একটা বিপদের সময় মানুষ পাশে থাকলে ওই মানুষটা একটা সাহস পায়। এখানে আমি বলি ইমপ্যাথি বলতে সহানুভূতি একটা কিন্তু বড় মেডিসিন। মানুষের ঔষধ যেরকম একটা কার্যকরী, তেমনি একটা মানুষ অসুস্থতার সময় আপনি পাশে থাকলে, তাকে গিয়ে একটু সাহস দিলে সে কিন্তু একটা সাহস পায়। যেমন কিছুদিন আগে বলি, এটা আসলে খুবই দুঃখজনক, আমাদের বরগুনারই একটা মেয়ে, ওর হার্টের বাল্ব নষ্ট, একটা বাচ্চা, তার 2 বছরেরও কম। তো আমি গেলাম তারে দেখতে, সে তো ওই বাচ্চাটার কি হবে, আমার তো মাথার মধ্যে শুধু এইটাই চিন্তা ঢোকে, আমার ছোট একটা বাচ্চা আছে, আমার এই ধরনের দৃশ্য দেখলেই আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। সেটা হলো যে আমার যদি এরকম হইতো, বা আমি আসলে ওই অন্যের কষ্টটা আমি নিজের মধ্যে ধারণ করি। এটা করতে করতে আমি দেখলাম যে ওরে কিভাবে হেল্প করা যায়। পরে আমি আবার আমি কোনো ফান্ড রেজ করি না, কিন্তু যখন দেখি যে আর পারি না, তখন ওই লিখি যে এরকম একটা ইয়ে আছে, কে এখানে কন্ট্রিবিউট করতে চায়। তো এই করতে করতে তার অনেক বেশ কিছু টাকা উঠে গেল, আমরা সেটা অপারেশন করালাম, হার্টের বাল্ব ইয়ে করলাম। তো মজার ঘটনা হলো, এই ধরনের মানুষের যে কৃতজ্ঞতা বোধ, আমি একদিন গিয়ে দেখলাম ওই মেয়ের মা 2 বেলা 3 বেলা না খেয়ে আছে, মানে 2 বেলা না খেয়ে, সে টাকা সেভ করতেছে, ওই টাকা জমায়ে 1 মাস টাকা লাগছে হৃদরোগ ইনস্টিটিউটে। তো এই দৃশ্যগুলো না আমি সবসময় আমি ভাবি, আমি রাস্তার ফুটপাথে যদি দেখি কোনো বাচ্চা শুয়ে আছে, আমি চিন্তা করি যে আমার তো এরকম একটা বাচ্চা আছে। অনেক সময় কিছু করতে পারি না আমরা, কিন্তু আমরা না ওই নিজের বিপদ না হলে অন্যের বিপদটা নিজের মতো মনে করি না, এটা হলো ব্যাপার। তো এইখানে আমি আবার আমার ছেলে অনেক ছোট, তার নাম ওহি, সে 2022 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করে। তো আমার ওই ছোটবেলা থেকেই আমি তাকে এই জিনিসগুলোর মধ্যেও করাইছি। আমাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো নাই, আমরা স্কিপ করি। একটা মানুষের সমস্যা দেখে আপনি কিছু না করতে পারলে আপনার মনে ধারণ করতে হবে যে আমার এটা যদি আমি করতে পারতাম, বা আল্লাহ তুমি ওনাকে এইটা থেকে মুক্তি দাও, অথবা অন্য কারো মাধ্যমে। হ্যাঁ, এই চেষ্টাটা করে। তো ও এখন আমার মতো দেখলে, ও দেখা যায় কার পা নাই, কার হাত নাই, এটাও নোটিস করে, তার কাছে যেতে চায়, আমার মানিব্যাগ থেকে সে টাকা দিতে চায়। তো এইরকম একটা পারিবারিক শিক্ষা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা যদি, আপনি অক্সফোর্ডে পড়েন, ক্যামব্রিজে পড়েন, আপনার মানবিকতা, সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটা ডিগ্রি দিয়ে হয় না, এটা পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষার বাইরে আপনি কোনোদিনই এটা করতে পারবেন না। আপনি অনেক শিক্ষিত হয়েছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, তো আপনার তো এটার কোনো মূল্য নাই, সামাজিক মূল্যবোধ নাই। আপনি মারা যাওয়ার পর মানুষ এটাকে ভালোভাবে বলবেও না। এবং এই ধরনের গুডউইল একটা অ্যাসেট কীরকম, যে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার, এটা আমৃত্যু থাকে। এবং এই সম্পর্কটা একটা অরিস সূত্রে, আমি বলি যে আমার সম্পর্কগুলো, আমার ইউনিভার্সিটি, আমার স্কুল, আমার কলেজ, আমার সাথে যাদের কানেক্টিভিটি আছে, আমার জেনারেশনকে আমার পরের জেনারেশনকে আমি এই সম্পর্কগুলোকে অরিস সূত্রে দিয়ে যাব, তাহলে হবে কি, কানেক্টিভিটিটা বাড়বে। এবং এই ধরনের দরিদ্র মানুষ বলেন বা চিকিৎসা সেবা, আমি আসলে আমার কলেজের যারা বন্ধু আছে, ডাক্তার,
তো ওদের প্রতি আমি এতটাই কৃতজ্ঞ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ আমি যখনই কোথাও ঠেকে যাই বা কারো কোনো হেল্পের তো প্রয়োজন হয়, ওরাও জানে যে আমি সিরিয়াস, তো ওরা এখানে অ্যাটেন্ড করে বা ওদের কাছ থেকে আমি পরামর্শ নেই, কখনো ওদের কাছে ওই পেশেন্ট নিয়ে যাই। তো তাদেরকে আমি সবসময় একটু বিরক্তই করি আমি বলি, কিন্তু তারা আসলে কোনোভাবেই বিরক্ত হয় না। তারা আমার এই কাজটাকে শ্রদ্ধা করে, আমাকে ভালোবাসে, এবং আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। না, একদমই আপনি অনেক ভালো একটি কাজ করছেন। অবশ্যই সেটাতে আপনাকে উৎসাহ দেওয়া অনেক জরুরি। আর ভাইয়া, একটা পেশেন্টের কথা একটু বলি, যেটা বললেন, ওখানেও ওই ছেলেটা অসুস্থ আইসিইউতে। তো আইসিইউতে ওর বাচ্চা একটা ছোট, তা আমি আইসিইউর মধ্যে গেছি, ওর সাথে এর আগে আমার দেখাও হয় না, আর ফেসবুকেও কানেকশন নেই। আইসিইউর মধ্যে অত মানে তখন একটু সুস্থের দিকে, তো ও হঠাৎ করে আইসিইউর মধ্যে আমাকে বললো যে ভাইয়া আপনি, তখন ওর দেখলাম যে একটা ও ইয়ে পাইছে আর কি, মানে একটা সাহস, একটা আস্থার জায়গা। তো আমি পরে বললো যে আমার বাচ্চাটাকে কি একটু এনে আমাকে দেখাইতে পারেন। তা আমি আবার ওকে, তখন ওরা চলে আসছে বাড়ি থেকে। সবচেয়ে দুঃখজনক হলো যে ওর মা, ওর বোন সিডারের সময় তারা একদম এক স্রোতে ভেসে গেছে। আর একজন আসছে যে ওর বাবাকে নিয়ে আমার কাছে আসছে যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন। আমার বাবা ওই তারও ওই একই, যে সিডার এলাকার আমাদের ওই সাইডে আর কি, সমুদ্রের পাশে তাদের ইয়ে, ওই এক ঢলে। তো এরকম ক্যান্সার পেশেন্ট, কখনো হার্টের পেশেন্ট, যার যেই সমস্যা আছে আমার কাছে আসলে আমি চেষ্টা করি আমার দিক থেকে যে মানুষের অসুস্থতার সময় আসলে মানুষ বুঝতে পারে যে সে কত বড় বিপদে আছে। হাসপাতালে যখন কারো বাচ্চা আইসিইউতে থাকে বা পিআইসিইউতে থাকে, এনআইসিইউতে থাকে, তো ওই সময়ের দৃশ্যগুলো না দেখলে তো মানুষ বুঝবে না। এবং আমার একটা মেসেজ হলো যে আমি আমার কাছের মানুষদের বলি যে তোমরা যদি অবসর সময় হাসপাতালে যাও, হাসপাতাল ঘোরো, হাসপাতাল ভিজিট করো। যেমন ঢাকা মেডিকেলে তুমি করিডোরে গেলে বুঝতে পারবে যে কত মানুষ তোমার বাচ্চার মতো মানুষ এইরকম কোলে নিয়ে, মা স্যালাইন নিয়ে আসে আর বাবা কোলে নিয়ে নিয়ে একটু ইয়ে আর কি, এগুলো মানে দেখলে আসলে, না দেখলে মানুষের কষ্ট না দেখলে বোঝা যায় না। তো এরকম মেডিকেলে যখন যাই, কখনো শিশু হাসপাতালে, কখনো ঢাকা মেডিকেলে, তো এই বিষয়গুলো দেখলে আসলে নিজের বাচ্চার কথা মনে পড়ে যে আমার বাচ্চাটাও তো এরকম হইতে পারে। মাঝখানে একবার ইয়ে পেলাম, ওর ব্লাডের দরকার, তো সে এটাকে বলে হার্টস্পাং ডিজিজ। হার্টস্পাং ডিজিজটা আসলে ওই পায়ুপথে বা ওই রিলেটেড একটা বিষয়, এখানে শরীরের এই পেটের বাইরে থাকে। বাচ্চাটা এত কিউট, তার চলাফেরা দেখলে বোঝা যায় না। যাই হোক, সে পরবর্তীতে তারা 50 দিন হসপিটালে ছিল। তো আমি ভাবি যে আমার তো একটা বাচ্চা আছে। একদমই ভাই, আপনি যে কতটা মানব দরদি, আপনার অশ্রুসিক্ত চোখ দেখলেই সেটা বোঝা যায়। সেই জন্য বলি যে মানুষের বিপদ আপদ, বাচ্চা কাচ্চা, আমি আসলে ওই বাচ্চাদের প্রতি আমার একটা দুর্বলতা একদম অনেক আগে থেকে। আমি ওই যখন দেখি যে অসুস্থ বাচ্চা পড়ে আছে বা এই ধরনের বিষয়গুলো আসলে অনেক ভাবায়, এবং আমি মানুষকে বলি যে এই বিপদগুলো বা মানুষের বিপদকে নিজের বিপদ মনে করা। এরকম অনেক বাচ্চা যখন আমার এলাকা থেকে আসে বা পিএইচসিতে থাকে বা বলে, তখন আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি এবং আমার বন্ধুদেরকে বলি, বা ওরাও আমাকে হেল্প করে যে কীভাবে এটাকে ইয়ে করা যায়, পরামর্শ নেই। হসপিটালে দিনে রাতে কীভাবে তাকে একটু সহযোগিতা করা যায়, রক্ত দান করে কীভাবে সহজ, আমি আর্থিকভাবে পারি না, বাট তার কাছে থেকে আমি এটা আমার কাছে সম্ভব এবং আমি এটাই চেষ্টা আসলে করি। এটা অনেক আমি বড়। করতে পেরেছি মানুষের সাথে বিভিন্ন সম্পর্ক গড়নের মাধ্যমে, সম্পর্ক তৈরি করার মাধ্যমে। একদমই ভাই, এবং আপনি এই কথাগুলো বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে না, গিয়েছেন। এটা আসলে ওই চোখের সামনে ওই দৃশ্যগুলো ভেসে উঠলে তখন আর আমি ওই বাসেও অনেক সময় এরকম আবেগপ্রবণ হয়ে যায়, একা একা যখন কেউ থাকে না, জানালার দিকে তাকাই থাকি আর এইরকম একটা দৃশ্য মনে পড়ে আর কি, যে একদমই ভাই। অনেক বয়স্ক বাবা আছে, মা আছে, তারা ওই আইসিইউতে যায় বা হসপিটালে যখন সুস্থ হয়ে বাড়ি যায়, তখন যে এটার একটা কি আনন্দ, এটা আপনাকে আসলে না দেখলে, মানে মন থেকে কাজ করলে বোঝা যাবে। বিপদে পড়লেই মানুষ বুঝতে পারে। এই জন্য আমি সবসময় বলি যে অন্যের বিপদ নিজের বিপদ, তাই ভাবতে হবে। একদম, তাহলে উপলব্ধি করা যায়। ভাই, আপনি হসপিটালের কথা বলছিলেন যে একজন আপনাকে দেখেই সে সাহস পেয়েছে যে আপনি এসেছেন। আমার মনে হয় যে এইটুকু সাহস তার মধ্যে আছে এবং আপনাকে যে কৃতিত্ব বোধ জানায় বা ধন্যবাদ জানায়, এটাই আসলে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তবুও যদি একটু আলাদা করে জিজ্ঞেস করি, আপনি কোনো বড় প্রাপ্তির কথা উল্লেখ করতে চান কিনা, বা যেই ঘটনাটির জন্য আপনার মনে হয়েছে যে আমি গর্বিত?
না, গর্বিত এরকম আসলে আমি তো হাসপাতালে অনেকবার ইয়ে করছি। তো একবার আমার এক বন্ধুকে নিয়ে গেছে, আল্লাহই আমাকে মিলাই দেয়। আমি আসলে অনেক সময় আমি বলি যে দেখতেছি বা চেষ্টা করতেছি, তা আমি চেষ্টা করি, আমি তাকে এটা কোনো হোপ দেই না যে আমি এটা আমি আমার মতো করে আমি ফেসবুকে লিখি, আমি ওই কাজের মধ্যে নেমে যাই। তো ওরা বাবা আইসিইউতে, আমাদেরই বন্ধু। তো আইসিইউতে ওর বাবা এখন ওই মূল যে ডাক্তার তাকে ও কোনোভাবে রিচ করতে পারতেছে না। আচ্ছা। তার সাথে একটু কথা বলবে, মানুষ চায় না মানুষ একটু কথা বলি, মানুষের সাথে দেখা করি, ডাক্তারের সাথে দেখা করলে একটু আস্থা পায় বা একটা ইয়ে পায়। তা উনি ব্যস্ত ডাক্তার, দেখা পাচ্ছে না। আমি আবার ওই হসপিটালে গেলাম যে দেখি কোনো ওয়ে বের করা যায় কিনা। তো ওই একটা বের হলো, এর মধ্যে আমরা নিচে একটু চা খাচ্ছি। এরপরে আইসিইউ থেকে ফোন করলো যে আপনাদেরকে তা আমরা ভাবলাম যে কোনো দুর্ঘটনা কিনা। তো এর মধ্যে হসপিটালে গিয়ে দেখি যে একটা ডাক্তারের নাম আমাদেরই এক বন্ধু। তো ও আমাদের ওরও বন্ধু, ডাক্তারেরও বন্ধু। তো এখন ও তো, আমি বললাম কার্ড দিলাম সিকিউরিটিকে যে আমার এই কার্ডটা একটু নিয়ে ডাক্তার সাহেব দেন, উনি তো আমার বন্ধু। তারপরে ছবি দেখে বললো হ্যাঁ স্যার তো ভিতরে। তখন ও যে সাহসটা পাইছে যে ওর বাবা ওই ডাক্তারের আন্ডারই আইসিইউ ইনচার্জ আমাদেরই বন্ধু, তখন ও গিয়ে তার সাথে দেখা করে কথা বলে। তো এটা বলার উদ্দেশ্য হলো এই যে অনেক বড় বিপদ থেকেও, যেমন ওপেন হার্ট সার্জারি, সেখানে আমার সাইনে তারা এতটাই আস্থা পায় যে পেয়েছে যে আমি সাইন করে সেই ওপেন হার্ট সার্জারি আমি নিজে দায় থেকে রক্ত আরও যা যা আছে সব, এরকম মানুষ বিশ্বাস করে আস্থার জায়গা আমি তৈরি করতে পেরেছি। তো এরকম অজস্র ঘটনা একদম। আমার চোখে ভাসে আর এই যে আস্থার একটি জায়গা, আপনাকে দেখলে অনেকেই সাহস পাচ্ছে, আপনার উপর আস্থা রাখছে, এটি আসলে মনে হয় বড় পাওয়া। ভাই, আপনার অনেকগুলো ভালো কাজের কথা শুনছিলাম, এবার একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি আপনি একটি প্রতীকী রাজনৈতিক পার্টি মলম পার্টি নিয়ে আলোচনায় এসেছেন, এই ব্যাপারটি নিয়ে একটু শুনতে চাই। বাংলাদেশ মলম পার্টি, এটা আমি বলি যে আমি এই পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তা আমি বরগুনাতে আমি এরকম একটা পোস্টার ছাপায় এটা ফেসবুকে পোস্ট করলাম, ফিজিক্যালিও কিছু পোস্টার ইয়ে করলাম। তো এটা আবার একটা পত্রিকা তাদের ইয়েতে দিল যে বাংলাদেশ মলম পার্টি নিয়ে আসছেন রিমন। পুরো আলোচনায় ওই দিন এইটা। তো আমি তখন তো আসলে এইভাবে ভাবি নাই কেন আমি আসলাম। তো মলম পার্টি নিয়ে আসার উদ্দেশ্য আমি দেখলাম যে তখন ওই অনেক রাজনৈতিক পার্টিরা আবেদন করতেছে, সেখানে তার প্রধান কার্যালয় শ্বশুরবাড়ির স্টোর রুম, কিন্তু সে একটা পার্টির হাস্যকর। তা আমার ওই শ্বশুরবাড়ি হলো বরগুনাতে, ওই বাজারেই, মানে বরগুনা সদরে। তা আমি ভাবলাম তো আমিও তো এই পার্টির কার্যালয় এটা, আর আমার সদর দপ্তর হলো আমার বাসা আর কি, এরকম একটু মজা করে লিখে এটা ইয়ে কর। তা আমাকে প্রশ্ন করা হলো যে আপনি এটা উদ্দেশ্য কি। তো এবার আসি আমার মূল আসলে আমাদেরকে যে ধরনের হোপ দেওয়া হয়, যে ধরনের কমিটমেন্ট তো কেউ আসলে রক্ষা আমাদের সাথে, জনগণের সাথে আসলে সবাই, আমি দেখলাম যে আমাদেরকে সবাই খালি আশার আলো দেখায়, কিন্তু বাস্তবে তো সেটা না। তো আমি এটার সাথে একটা রিলেশন করে যেটা ইয়ে করলাম যে আসলে অন কাইন্ড অফ মলম পার্টির মতোই, যে আমাদের চোখে ধুলা দিল বা মলম দিয়ে আমাদেরকে ইয়ে করল। তো এবং মলম পার্টির স্লোগান হলো বাংলাদেশ মলম পার্টির অঙ্গীকার, সমাজের ক্ষততে মলমের ব্যবহার। তো আমরা মলমটা কি আমাদের, সেটা হলো আমাদের যে এই যে সামাজিক অসঙ্গতি আছে, যেখানে মানুষ মলম পার্টির খপ্পরে পড়ে, মোবাইল ছিনতাইয়ের খপ্পরে পড়ে, এই ধরনের ক্রাইম যে বিষয়গুলো আছে সেখানে আমরা মলম দিই। তো সেটা তো আমি দীর্ঘ 17 বছর ধরেই আমার এই উদ্যোগ, আমি তো ব্যক্তি উদ্যোগে আস্তে আস্তে করে আগাচ্ছি। তো এই 17 বছরে তো আমি এই কাজ সম্পর্কে জানি, বা ক্ষত কোথায় সেটাও আমি জানি। তো আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে, ঘুষ যে দুর্নীতি আছে এগুলোর বিরুদ্ধে, এ ধরনের ছবি তো আমার আছে। তো এগুলো তো আমি আগে থেকেই প্রচার করি। আমার এখন সারা বাংলাদেশে এই মলম পার্টির ইয়ে আছে, মানে মানুষ এত আগ্রহ করে এখানে আসছে আপনি চিন্তাই করতে পারবেন না। আমার এই খুলনায় লিখতেছে, একজন সুন্দর সুন্দর পোস্টার বানায়, তার লিখতেছে যে খুলনা মহানগর সভাপতি, সে সেক্রেটারি। এখন এক এলাকায় 5 জনও সভাপতি আছে। আমি দেন আপনি 5 জন না 10 জন হোক। তো এটা আসলে কোনো রাজনৈতিক ইয়ে না, কিন্তু বিষয়টা হলো আমি যেটা চাচ্ছি, যেটা এই কমিউনিটির মাধ্যমে আমরা এই যারা এরকম আছি তারা, আমি এটা অন্য একটা উদ্যোগ, যে তারা অনেক সময় আমার এই ঢাকার মধ্যে আছে যে এই অমুক জেলা অমুক স্থানের মলম পার্টির সভাপতি, সে গিয়ে ব্লাড দিয়ে আসছে। তো এরকম করে আবার আমাদের মধ্যে একটা আগ্রহের তৈরি হচ্ছে, এবং এখানে অল আর পজিটিভ। সো মূল উদ্দেশ্য আসলে যে, এবং এই মাঝখানে আবার একটা দাবি তুললো আমার প্রার্থীরাই
যে আমাদেরকে তো সব আসন দিলেন, এখন মাঝখানে আবার নমিনেশন পর্ব গেছে আর কি, যে আমি অমুক আসনের 1, 6, 5 এরকম। তো বললো যে আপনি বরগুনা থেকে নেতা বলে আর কি, লিডার। এই করে আবার একটা স্যাটার পোস্টার করে দিল। তো দেখলাম যে সেটাও একটা মানে মানুষের আগ্রহ তৈরি হয়। আসলে হয়েছে কি, আমরা তো ওই বিভিন্নভাবে বিভিন্ন কমিটমেন্টের জায়গাগুলো ফেল করায় মানুষ এখন ওই এই ধরনের মানুষ ইয়ের মধ্যে মানুষের একটা তৈরি হয়েছে। তো এটা আসলে একটা পজিটিভ, এটা অনেক ভালো মানুষ আসলে যদি কেউ চায় আসলো, তার তো আর সমস্যা নেই, কাজ করলো, যে আসলো, যে যদি স্বাভাবিকভাবে আসে তাহলে তার সমাজের কোনো ক্ষতি নেই। বিষয়টা এটাই আর কি। একদমই। ভাই, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন, এবং আপনার মতো রিমনের মাধ্যমেই বাংলাদেশ ভালো থাকুক, পজিটিভ হোক। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে যেটুকু বলতে চাই, যে আমাদের আসলে সহানুভূতিশীল হওয়া উচিত, মানবিক হওয়া উচিত, মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। আমরা মানুষের সাথে ভালো আচরণ করতে গেলে একদম নিম্ন শ্রেণীর মানুষের সাথেও যাতে আমরা ভালো আচরণ করি। আর একটা ব্যাপার হলো যে মানুষের বিপদকে নিজের বিপদ মনে করা, যতটুকু পারা যায় হেল্প করা, তার মানসিক আস্থা দিয়ে, মানসিক ভরসা দিয়ে, মানসিকভাবে তাকে যতটা শক্তিশালী করা যায়, এটা একটা মানুষের ওই সময়ে খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর একটা হলো বাচ্চাদেরকে আপনি যতটা মানবিক করে গড়ে তুলতে পারেন, তাদেরকে যতটা মানুষের জীবনবোধ শেখাতে পারেন, সাধারণ মানুষের জীবনযাত্রা কিভাবে চলতেছে এটা আপনি কিভাবে দেখাতে পারেন, তাহলেই সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, মানুষের মধ্যে মানবিকতার তৈরি হবে, সমাজ একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই কাজ অব্যাহত থাকুক, শুভকামনা থাকবে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাইদ রিমনের সঙ্গে। সাইদ রিমনের মতো আসুন আমরাও মানবিক হয়ে উঠি, সমাজের সব কাজে এগিয়ে যাই, দুস্থ মানুষের পাশে থাকি এবং বাংলাদেশকে ভালো রাখি, পজিটিভ রাখি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন এবং পজিটিভ থাকবেন। ধন্যবাদ।